আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো এসএসসি যারা 28 ব্যাচ মানে এবছর 2026 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, নবম শ্রেণীতে ভর্তি হইতেছেন অলরেডি, বা অনেকেই ভর্তি হয়েছেন, অনেকে হয়তো বই পাইছেন, অনেকে হয়তো বই পান নাই। যাই হোক, ভর্তি চলমান আর কি। এই টাইমে আপনারা এখন অনেকে অনেক সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে আমি আসলে সায়েন্স নেই, বা আমি কমার্স নেই, আমি আর্টস নেই। অনেকেই অনেকজনে আসলে নিতে চাচ্ছেন, কিন্তু আসলে নিজেকে নির্ধারণ করতে পারতেছেন না আসলে আমার কোনটা নেওয়া উচিত, কোনটা নিলে আসলে আমার ভালো হবে। আপনাদের একটু সহযোগিতা করার জন্য আজকের আমার এই ক্লাসটা নিয়ে আসলাম, যেটা হচ্ছে রসায়নের উপর। আমি এর আগে উচ্চতর গণিতের ক্লাস দিচ্ছি, আপনাদের পদার্থের উপরেও দিচ্ছি, সাধারণ গণিতের উপরেও দিচ্ছি, যেগুলো করলে আপনারা একটু আইডিয়া নিতে পারেন। যেমন পদার্থ কতটুকু আসছে আপনি বুঝতে পারতেছেন, পদার্থ আপনার কতটুকু আসলে বোঝার দরকার ততটুকু আপনি বুঝতে পারতেছেন কিনা, উচ্চতর গণিত আপনি বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে সায়েন্স নিতে পারেন, কারণ আপনি তো বুঝেন, আপনি পড়াগুলো বুঝতেছেন। আমি যে অধ্যায়গুলো নিচ্ছি ওইগুলো হচ্ছে পদার্থের, পদার্থ যে অধ্যায়টা নিচ্ছি ওটা হচ্ছে পদার্থের সব থেকে কঠিন অধ্যায়। উচ্চতর যেটা নিচ্ছি ওটা হচ্ছে সব থেকে কঠিন অধ্যায়। কয়েকটা অধ্যায়ের উপরে নিচ্ছি উচ্চতর গণিত, তবে ওর মধ্যে যে কোনো একটা অধ্যায় হচ্ছে সব থেকে কঠিন অধ্যায়। এরপর হচ্ছে আজকে রসায়নের যে অধ্যায়টা নিয়ে আসছি সেটা হচ্ছে সব থেকে কঠিন অধ্যায়। তো এই কঠিন অধ্যায়গুলো যারা পারবেন তারা কিন্তু অবশ্যই সহজগুলোও পারবেন। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে জৈব যৌগ নিয়ে আলোচনা করবো। আপনারা যদি সায়েন্স না পড়েন, আপনারা একদম অনার্স মাস্টার্স পর্যন্ত আপনার এই অধ্যায়টা আছে। মানে যেমন বীজগণিত, বীজগণিত অধ্যায়টা আপনার খুব বেশি কমন না, ওগুলা প্রত্যেক ক্লাসেই থাকে। তো নবম দশম শ্রেণী থেকে শুরু করে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত, একদম বিসিএস মিসিএস যা বলেন সব জায়গায় এই যে শ্রেণী বিভাগটা আছে, আমি যেটা আপনাদের জন্য বোর্ডে লেখা রাখছি, এটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই শ্রেণী বিভাগটা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব, এর বেশি আর কোনো কিছু বোঝাবো না। এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলেও আপনাদের, মানে আমি কথা বলি আর কি, আমি এতটুকু কথা বলতে পারি যে আপনাদেরকে যদি আমি দুইটা বা তিনটা ক্লাস যদি আমি নেই, দুইটা অথবা বড় জোর তিনটা ক্লাস যদি নেই, যারা জৈব যৌগ ভয় পান তারা আমার কাছে আসবেন, অনলাইনে আসেন বা অফলাইনে আসেন। জৈব যৌগ যারা ভয় পান আমার খালি মাত্র দুইটা বা তিনটা ক্লাস করবেন। এই এসএসসি জৈব যৌগ হোক বা ইন্টারমিডিয়েট জৈব যৌগ হোক, ইন্টারমিডিয়েটের যে জৈব যৌগটা রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়, ওইটাও একদম পানি পানি করে দিব, মাত্র 2 মাস সময় লাগবে আমার। ইন্টারের জৈব যৌগ হচ্ছে 2 মাস, আর নাইনটেনের জৈব যৌগ হচ্ছে 1 মাস। এই কোর্সটা যদি কেউ নিতে চান তাহলে নিবেন, একদম পানি পানি করে দিব। যাই হোক, আমি আপনাদের প্রথমে যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে অ্যালকেন। আচ্ছা, আমরা 1 2 পড়ছি না? 1 2 3 4 5 6 7 8 9 10, আরো তো আছে নাকি? অনেক আছে। রসায়নের ভাষায় 1 2 হচ্ছে, যেমন আমরা এটা তো বাংলা ভাষায় কই, আমরা 1 2 3 4 5 6 এরকম। ধরেন যা এখন ইংরেজি ভাষায় যদি হয় তাহলে কিন্তু আমাদের হয়ে যায় কি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। আবার যখন আরবি ভাষা যদি কই আমরা, ওয়াহিদ ইসনাইনি সালাসা আরবা খমসা সিত্তান এরকম কিন্তু আসে। যাই হোক, ওইরকম এটা যেহেতু আমাদের একটা বিজ্ঞান, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, তাহলে এই বিজ্ঞানের ভাষায় একটা সংখ্যা দেওয়া দরকার না? তো তারা 1 থেকে 10 পর্যন্ত তারা নামকরণ করছে, আর পর আর করে নাই। ওরা বলছে যে এতটুকুই থাক, বেশি করার প্রয়োজন নাই। তারা 1 কে বলছে হচ্ছে মিথ। এই যে দেখেন আমি এখানে লেখা রাখছি মিথ। মিথ, ইট, প্রোব, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অক্ট, নন, ডেক। এটা আপনারা মুখস্থ করবেন। এটা হচ্ছে আপনাদের জৈব যৌগ মানে জীবাশ্ম জ্বালানি যে অধ্যায়টা আপনাদের 11 নম্বর অধ্যায়, ওইটার মধ্যে এই জিনিসটা আছে। এই টেবিলটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন। তাহলে 1 মানে হচ্ছে মিথ, মিথ মানে কি 1, 2 মানে হচ্ছে ইট, 3 মানে প্রোব, 4 মানে বিউট, 5 মানে প্যান্ট, 6 মানে হ্যাক্স, 7 মানে হ্যাপ্ট, 8 মানে অক্ট, 9 মানে নন, 10 মানে ডেক।
এই 1 2 এর সিরিয়ালে আপনারা এই রসায়নের যে 1 2টা 1 থেকে 10 পর্যন্ত আপনারা মুখস্থ করবেন। মিথ, ইটস, প্রোব, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অফ, নন, ডেক। যেখানে যদি আমার এই যে এখানে জিনিসটা খেয়াল করেন, আমি যদি এই সিরিয়ালে যদি আসি, এই সিরিয়ালে দেখেন প্রথমে লিখছে CnH2n+2। তাহলে এখানে এনের মান যদি 1 হয়, এর মান যদি কত হয় 1, এর মান 1 হইলে আমার মিথ হবে। এর মান 1 মানে কি মিথ। যেমন আমি এটার মধ্যে যদি 1 বসাই তাহলে হবে সি এর নিচে 1 আর এইচ এর নিচে হবে 2 ওকে 2 আর 2 এর হচ্ছে 4, এরকম হবে। আর নিচে আমার 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, নিচে 1 দেওয়ার আবার কি হবে না, আমার কোনো প্রয়োজন হবে না। 1 যদি আমি বসাই দেই তাহলে এটা হয় আমাদের CH4। জানেন এটার কিন্তু আমরা একটা নাম দিয়েছি মিথেন। এই যে দেখেন মিথেন, এটার নাম হচ্ছে আমরা মিথেন। যারা জৈব যৌগ শুরু করবেন বা রসায়ন যারা পড়বেন তারা এটার নাম দেন হচ্ছে মিথেন। এই মিথেন এটার নাম কেন মিথেন রাখা হইলো, এটা কিন্তু একটা জৈব যৌগ। আমাদের রসায়নের যৌগ হচ্ছে 2 ধরনের, একটা হলো জৈব যৌগ আর একটা হলো অজৈব যৌগ। যেগুলো মানুষের দেহ থেকে তৈরি করা হয় বা যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়, এরকম মানুষের শরীর থেকে যেগুলো তৈরি করা হয়েছে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে আমাদের জৈব যৌগ। আর যেগুলা ওগুলোর বাইরে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাসিড, ক্ষার এগুলো হতে পারে, তো ওইগুলা হচ্ছে আমাদের অজৈব যৌগ। এই জৈব যৌগের সংখ্যা আমাদের বেশি। জৈব যৌগের সংখ্যা হচ্ছে আমাদের প্রায় 80 লক্ষ থেকে 1 কোটির মতো। আর অজৈব যৌগ হচ্ছে আমাদের 1 লক্ষর মতো, 1-1.5 লক্ষর মতো হবে। এবং আসলে অনেক বিস্তারিত আলোচনা আছে এগুলা কেন আসলে জৈব যৌগটা বেশি হইলো। এগুলার কারণ হইতেছে বিভিন্ন শিকল গঠন করে, এগুলা বিভিন্ন শিকল গঠন করে এবং এদের মধ্যে বিভিন্ন সমানুর পার্থক্য, মানে অনেক কিছু লক্ষ্য করা যায়। যাই হোক, কত কিছু না ইন্টারনেট লাগবে না, শুধু আপনারা মুখস্থ রাখবেন যে এখানে যদি আমরা 1 বসাই তাহলে আমি কোন শ্রেণীর মধ্যে বসাইছি, অ্যালকিনের মধ্যে বসাইছি। অ্যালকিন তাহলে 1 যেহেতু বসাইছি অ্যালকেনের শ্রেণীতে আমি 1 বসানোর কারণে হয়েছে মিথ আর অ্যালকেন থেকে আসছে এন, তাহলে মিথ 1 এর জন্য হলো মিথ। আর কোন শ্রেণীতে বসাইছি, অ্যালকেনের মধ্যে, অ্যালকেন হলো এন, তাহলে মিথ এন, তার মানে কি হলো মিথেন। বুঝতে পারছেন, মিথেন। এখন আমি এই শ্রেণীটার মধ্যে, মানে এটা তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অ্যালকিন হচ্ছে CnH2n, অ্যালকাইন হচ্ছে CnH2n-2, অ্যালকোহল হচ্ছে CnH2n+1OH। যেখানে এই যে OH জিনিসটা আপনারা দেখতে পারতেছেন, অথবা CHO অথবা COOH, এগুলা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এগুলা কি আমাদের কার্যকরী মূলক। তাহলে OH, CHO, COOH এগুলো হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এখন আমি অ্যালকেনের মধ্যে আমি এই এনের জায়গায় আমি 1 না বসাইয়া আমি 2 বসাই, দেখেন তো কি হয়। 2 বসাইলে হবে সি এর মধ্যে আসতেছে 2 আর এইচ এর মধ্যে আসতেছে এখানে দ্বিগুণের তুলনায় 2 বেশি, তাহলে 2 এর দ্বিগুণ হইতেছে 4 আর 2 তার হইতেছে 6, মানে C2H6। এটাকে আবার আমরা ভাঙায় লিখতে পারি হচ্ছে, আচ্ছা আপনাদের তো আমি ওই শ্রেণী বিভাগটা পড়াই নাই, সম্পৃক্ত অসম্পৃক্ত, ওইগুলো যখন পড়াবো। যাই হোক, আজকে আমি এই টপিকটা হাতে নিচ্ছি, এই জৈব যৌগের এটাই প্রথম ক্লাস। আমি যদি পরবর্তীতে নেই, এর পরবর্তীতে আমি আলোচনা শুরু করব। তো অ্যালকেন হচ্ছে আমাদের সম্পৃক্ত। যদি সম্পৃক্ত হয় তাহলে একটা বন্ড আসে। কয়টা বন্ড আসে? একটা বন্ড। তাহলে একটা হবে আমাদের CH3, একটা বন্ড হবে CH3, এরকম হবে আমাদের। তাহলে এটা জৈব যৌগ আমার এটা যদি থাকতে পারে অথবা এটাও থাকতে পারে। তাহলে এটার নাম হচ্ছে আমাদের, এটা কত জন পাইছি আমি, এর মান বসাইছি 2, এর মান আমি 2 বসাইছি এবং 2 বসাইছি আর কি করছি, অ্যালকেন 2 বসানোর কারণে হবে ইথ, 2 বসানোর কারণে হবে ইথ। আর কোন শ্রেণীতে বসাইছি, অ্যালকেন মানে এন, তাহলে ইথ এন মানে কি হবো, ইথেন।
আগে হয়েছিল মিথেন, পরে হইল ইথেন। তাহলে এই জৈব যৌগের যে বিভিন্ন নাম, এই নামগুলো কিভাবে আসলো এই জিনিসগুলো আপনাদেরকে দেখাইতেছি। আমি যদি 4-এর মধ্যে যদি বসাই অ্যালকিনের মধ্যে, 4-এর মধ্যে যদি বসাই মানে অ্যালকিন মানে কি CnH2n, অ্যালকিন মানে হচ্ছে CnH2n, CnH2n এটা হচ্ছে আমার অ্যালকিনের সংকেত। অ্যালকিনের জন্য আসবে ইন, অ্যালকিনের জন্য কি আসবে? ইন আসবে। অ্যালকিনের জন্য ইন আসলো, আর 4 বসাইলাম, 4 মানে বিউট, বিউট আর হচ্ছে ইন, তাহলে কি হবো? বিউটিন, বিউট যোগ ইন, তাহলে কি হবো? বিউটিন। তাহলে CnH2n এখানে আমি 4 বসাই, তাহলে যে যৌগটা পাওয়া যাবে ওটার নাম হবে বিউটিন। আর যদি আমি এই 4 বসাইলাম আমি অ্যালকাইনের মধ্যে, কতর মধ্যে? অ্যালকাইন, তাহলে এখানে যে আসবে CnH2n-2, তাহলে এখানে 4 বসানোর কারণে C4H, 4 দুগুণে 8 থেকে 2 বাদ দিলে হবে 6, C4H6 হবে, C4H6 হবে। এখন এটা হয়তো অ্যালকাইনের মধ্যে বসাইছি 4, 4 মানে হয়ে যাচ্ছে বিউট, আর অ্যালকাইনের জন্য আসবে আইন, তাহলে হবে বিউটাইন। তাহলে আমার কি হবে? বিউটাইন। তাহলে এরকম আমাদের বিভিন্ন নাম আছে। তাহলে প্রথমে হচ্ছে অ্যালকেনের জন্য আসে এন, অ্যালকেনের জন্য কি আসবে? এন আসবে। অ্যালকাইনের জন্য এন, আর এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকিনের জন্য আসে ইন, সাধারণ সংকেত CnH2n। অ্যালকাইনের জন্য হচ্ছে আইন, সাধারণ সংকেত CnH2n-2। অ্যালকোহল, এটা অ্যালকোহলের সাধারণ সংকেত মানে এটা হচ্ছে CnH2n+1, আর এটার জন্য আসতে আছে আনল। অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে আমি যদি সাপোজ 7 যদি বসাই, তাহলে 7 বসাইলে হয় C7H, 7 করে 14 আর 15, C7H15 এরকম আসে। 7 বসাইছি, কার মধ্যে? অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে জন্য আসবে আনল, আর হলো হেপ্ট, তার মানে হেপ্টানল, তাহলে এটার নাম হচ্ছে আমার হেপ্টানল। আশা করি আপনারা বুঝতেছেন যে আসলে কিভাবে আমি নামকরণগুলো করতেছি। এই সাধারণ যে এই যে ছকটা, এটার থেকে আমাদের এই জিনিসগুলো আসলে শিখতে হয় যে এই নামগুলো আসলে আমাদের কিভাবে আসে, বা এই যৌগটা আপনাকে ছক দেওয়া থাকবে না, আপনাকে জাস্ট একটা এনে দিবে, আপনাকে একটা যৌগ দিবে, যৌগ দেওয়ার পর বলবে যে এই যৌগটার নাম কি, যৌগ দিয়ে বলবে যে এই যৌগটার নাম কি। দেখে আমি 2-একটা MCQ যদি আপনাদের জন্য করায় দেই তাহলে মনে হয় আপনাদের আর একটু ইজি হবে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে শ্রেণী বিভাগটা বোঝাই, এরপর হচ্ছে জৈব যৌগর 2-একটা MCQ দেখাবো যে আসলে আমাদের অনেক নামধারী অনেক বিক্রিয়া আছে, সেগুলা আবার কোন যৌগে কোন ধরনের এসিড থাকে, কার্যকরীমূলক কি কি আছে, মানে কোন কার্যকরীমূলক আসলে জৈব যৌগের, এই সকল বিষয় আমরা আস্তে আস্তে জানবো। অনেক পড়া আসলে, এই অধ্যায়টা হচ্ছে 1 মাসের পড়া। এটা আপনি যে স্যারের কাছে যান, একটু যদি ভালোভাবে শিখতে চান ওনার কাছ থেকে, মানে বলবো যে তোমাকে আমি খুব ভালোভাবে বুঝাবো, কিন্তু আমার সময় লাগবে কত? 1 মাস। তার মানে মিনিমাম 14 থেকে 15টা ক্লাস লাগবে। যদি একদিন পর পর তো নিবে, মানে আপনারা জানেন তো সপ্তাহে 3 দিন বা বড় তো 4 দিন ক্লাস নেয়। এভাবে যদি সপ্তাহে হইতাছে মাসে 12 দিন, ওই ধরলাম 12 দিন বা 13, 14, 15 দিন লাগতে পারে। যাই হোক, এভারেজ একটা হিসাব করলে এরকম দাঁড়ায় যে 1 মাস, 2-1 দিন একটু এদিক সেদিক হতে পারে, 2-1 দিন একটু এদিক সেদিক হতে পারে, তবে 1 মাসের মতোই লাগে আর কি এই সম্পূর্ণ অধ্যায়টা একটু গুছিয়ে নিতে গেলে। এটাই হচ্ছে সব থেকে কঠিন অধ্যায় রসায়নের, এর থেকে কঠিন কোনো অধ্যায় রসায়নের নাই। আরেকটা অধ্যায় আছে চতুর্থ অধ্যায়, পর্যায় সারণী। ওইটা অনেকজনে কঠিন মনে করে, অনেকজনে সহজ মনে করে, তবে ওইটা আসলে অতটা মানে বেশিরভাগ মানুষ পার্সেন্টেজ হিসাবে যদি 100 জন মানুষ যদি রসায়নে কঠিন অধ্যায় মনে করে,
তার মধ্যে 60% হইতেছে এই জৈব যৌগ, 40% হইতেছে ওই পর্যায় সারণী। তো যাই হোক, পর্যায় সারণীর তুলনায়ও এই জৈব যৌগটা আমার কঠিন মনে হয়, এই কারণে আমি পর্যায় সারণী আমার খুব ভালো পারতাম, আগেও থেকে অনেক ভালো পারতাম, এখন অনেক ভালো পারি এই জৈব যৌগের তুলনায়। তো যাই হোক, আমি যদি 8 যদি বসাই এটার মধ্যে, আচ্ছা তাহলে আমাদের এই অ্যালডিহাইড শ্রেণী যদি হয়, তাহলে মানে CHO যদি থাকে, দেখেন এখানেও CnH2n+1, এখানেও CnH2n+1, এখানেও CnH2n+1, কিন্তু আমি এগুলোকে পার্থক্য করব কিসের মাধ্যমে? এই যে এগুলোর মাধ্যমে। যদি OH থাকে তাহলে হবে অ্যালকোহল, যদি CHO থাকে তাহলে অ্যালডিহাইড, আর যদি COOH থাকে তাহলে অ্যাসিড, তাহলে হবে কার্বক্সিলিক অ্যাসিড। আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমি সাপোজ 10 বসাইলাম, তাহলে C10 H 10 × 20 আর আগে হচ্ছে 21, COOH, C10H 21, COOH, এটার নাম কি হবে? এই যৌগটা আপনাকে দিলে, এই যে যৌগটা আপনাকে দিছে C10H 21, COOH, এটা আমি কত বসাইছি? এই যে কার্বক্সিলিক অ্যাসিড এই শ্রেণীর আর মধ্যে আমি ড্যাক বসাইছি, মানে ড্যাক মানে কি, এন এর মান আমি 10 বসাইছি। তাহলে আমি কোন শ্রেণীতে বসাইছি? কার্বক্সিলিক অ্যাসিড। এটার জন্য কি আসবে? আনয়িক অ্যাসিড। এটার জন্য আসবে হচ্ছে আনয়িক অ্যাসিড। আমি যখন 10 বসাইলাম তাহলে ডেকানয়িক অ্যাসিড। আমি যদি 1 বসাই তাহলে ইথানয়িক অ্যাসিড। 2 বসাইলে না, 1 বসাইলে মিথানয়িক অ্যাসিড, 2 বসাইলে ইথানয়িক অ্যাসিড, 3 বসাইলে প্রোপানয়িক অ্যাসিড, এইভাবে আসবে। আমি যখন 10 বসাইছি তখন এটা হচ্ছে ডেকানয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে আমাদের ডেকানয়িক অ্যাসিড। তো যাই হোক, এরকম আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন যে আসলে এই যৌগটা যে আমাকে দিল, এই যৌগটার নাম আমার কি হতে পারে, এই যৌগটার নাম আমার কি হতে পারে। আমাকে এরকম একটা যৌগ দিবে, দিয়ে এটাও বলতে পারে যে এটা সাধারণ সংকেতটা কি, সাধারণ সংকেত কি, এরকম জিনিসও আমার এখান থেকে আসতে পারে। যেমন এই যৌগটা দিল, এটা কার মধ্যে থেকে আসছে? অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আসছে, তাহলে এটার সাধারণ সংকেত কোনটা হবে? যে এটা হবে। আবার যদি যে এটার কথা যদি বলি, এটা C2H6, এটা কোথা থেকে আসছে? দেখেন এখানে ডবলের তুলনায় 2 বেশি, তার মানে এই যে এটা হচ্ছে আমার অ্যালকেন থেকে আসছে, তাহলে এটা সাধারণ সংকেত হচ্ছে আমাদের CnH2n+2। তাহলে একটা যৌগ দিয়া বলতে পারে যে এই যৌগটার সাধারণ সংকেত কি, অথবা অ্যালকাইন বলেও বলতে পারে যে এই অ্যালকাইন এটা সাধারণ সংকেত কি। তবে এগুলা এতটা ইম্পর্টেন্ট না, এগুলা হচ্ছে আপনাদের বোঝার জন্য আমি এগুলা দিচ্ছি। এগুলা এবং এই যে এগুলা আপনাদের পরীক্ষায় ওইভাবে আসে না, কিন্তু যেগুলা আসে ওইগুলা পারতে গেলে এই জিনিসগুলা মানে এইগুলা ওইগুলা আমাদের জানতে হবে। যাই হোক, এই যে এই শখটা হচ্ছে আপনাদের এই যে জীবাশ্ম জ্বালানি যে অধ্যায়টা, এই অধ্যায়টা একদম প্রথম, মানে একটা অধ্যায়ের বেশ কিছু শখ থাকে। তো এই অধ্যায়ে যে শখগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শখ এবং দ্বিতীয় শখ আমি আপনাদের সাথে আলোচনা করছি। প্রথম শখের মধ্যে হচ্ছে এগুলা আছে, আর দ্বিতীয় শখের মধ্যে এগুলো আছে। তো এই শখগুলো আপনারা একটু সুন্দরভাবে দেখবেন। শখ দেখা হয়ে গেলে আমরা দুই একটা দেখবো আর কি, এরকম আমাদের যে MCQ, দুই একটা MCQ দেখবো আমরা। আচ্ছা এগুলা থাক, এগুলা থাক, আমি আপনাদের জন্য কয়েকটা MCQ দেখাই। C3H4, এখানে দিচ্ছে C3H4, এইটা এই যৌগটা আপনাকে দিচ্ছে, দিয়ে বলছে যে বলতেও পারতো যে এটার নাম কি, এটার নাম কি এটাও বলতে পারতো, আর এটা বলছে সাধারণ সংকেত কি। আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেন,
এখানে যে জিনিসটা আছে ওইটাকে যদি আমি আগে দ্বিগুণ করব, আমার যাই থাকুক না কেন, আমার যাই থাকুক না কেন, এই সিরিজে আমার যাই থাকুক না কেন, ওইটাকে আমি আগে দ্বিগুণ করবো। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এটা দ্বিগুণ করলে হয় 6। দ্বিগুণের থেকে আমার কত বিয়োগ করা লাগতেছে? এখন অবশ্যই 2 বিয়োগ করা লাগতেছে। তাহলে এখানে CN, আর এখানে দ্বিগুণের থেকে আমার 2 বিয়োগ করা লাগতেছে। তার মানে এটা আমার কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এটা হচ্ছে আমার অ্যালকাইনের, মানে এটা হচ্ছে আমার অ্যালকাইন। এটা আমাদের অ্যালকাইন শ্রেণী নির্দেশ করতেছে। অ্যালকাইনের জন্য এখন যদি বলতো নাম কি, থ্রি আছে না, ইন্ডিয়ান মান থ্রি হলো প্রো, আর আইন তাহলে প্রোপাইন। তো এটার নাম হইতো প্রোপাইন। বুঝতে পারছেন বিষয়টা? এটার নাম কি তাহলে? যেহেতু থ্রি বসাইছি তাহলে থ্রির জন্য আসবে প্রো। আর এটা হচ্ছে অ্যালকাইন শ্রেণী। অ্যালকাইনের জন্য আসতে আসতে ওই যে পাশে লিখছিলাম আইন, এটা হবো প্রোপাইন। এইরকম প্রোপাইন, এটার নাম হচ্ছে প্রোপাইন। আর এটা সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n-2। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু বোঝাই। আপনাদেরকে আমি আরো একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে হাইড্রোকার্বন জিনিসটা কি। এটাও এই অধ্যায়ের টপিক, এটাও আমি আপনাদেরকে একটু আলোচনা করি। হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন, যে যৌগটার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন থাকবে। হাইড্রোজেন মানে কি? এইচ, এটা আমরা জানি। হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয়। যে যৌগের মধ্যে এইচ এবং সি থাকবে, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগটা গঠন করবে, ওই যৌগটাকে বলা হবে হাইড্রোকার্বন। ওই যৌগটাকে বলা হবে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন যেমন এখানে বেশ কিছু, আমি যেখানে যে যৌগটা লিখছিলাম প্রত্যেকটা যৌগই হচ্ছে হাইড্রোকার্বন। কেন হাইড্রোকার্বন? কারণ প্রত্যেকটা যৌগের মধ্যে আমার কার্বন এবং হাইড্রোজেন আছে। আচ্ছা গেল। এখন আমরা যে বিভিন্ন গ্যাস, পেট্রোলিয়াম, এখানে পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এরকম আমরা বিভিন্ন গ্যাস, বিভিন্ন কিছু আমরা ইউজ করি। যাই হোক, এখন আমরা জানি না আসলে এই পেট্রোলিয়াম গ্যাসটা যে আছে, পেট্রোলিয়াম গ্যাস সবই মানে আমরা ব্যবহারিক কাজে যেগুলো ইউজ করি, আমাদের জন্য ক্ষতিকর যেগুলো নয় ওইগুলোও কিন্তু আমরা ইউজ করি। এই গ্যাস এগুলো হচ্ছে আমাদের জৈব যৌগ। কারণ এগুলা আমাদের, আমরা যে কাজে ইউজ করি আমাদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না ওইগুলোর দ্বারা। এই কারণে এগুলা হচ্ছে আমাদের কি? জৈব যৌগ। যাই হোক, কোন যৌগে মানে কোন গ্যাসের মধ্যে বা কোন জিনিসের মধ্যে, এখানে হাইড্রোকার্বন বলে এগুলাকে উল্লেখ করছে। আমরা গ্যাসও বলবো না, কিছুই বলবো না। আমরা যে যাই আমরা উল্লেখ করি না কেন জৈব যৌগের ক্ষেত্রে, আমাদের বেশ অনেক জৈব যৌগ আছে, এগুলোর মধ্যে আমার হাইড্রোজেন এবং কার্বন থাকবে। হাইড্রোজেন এবং কার্বন যদি থাকে, যেমন আমি আপনাদের জন্য লিখতে পারি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে যেমন পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের শতকরা কত পার্সেন্ট গ্যাসোলিন থাকে? গ্যাসোলিন আমাদের একটা পদার্থ আর কি নির্দেশ করে, ওইটা আমাদের এতটুকু বোঝানোর জন্য না। গ্যাসোলিন বলতে একটা জিনিসকে বোঝানো হয়েছে, এতটুকুই আপনারা জানেন। তো এই গ্যাসোলিন, তাহলে এই পেট্রোলিয়ামের মধ্যে কত পার্সেন্ট গ্যাসোলিন থাকে? এটা হবে 2%। যদি বলে পেট্রোলের মধ্যে কত পার্সেন্ট গ্যাসোলিন থাকে, পেট্রোল, পেট্রোল অথবা হচ্ছে হ্যাঁ পেট্রোল, পেট্রোলের মধ্যে থাকে হচ্ছে আমাদের 5%। এখানে মনে হয় কি করছে আসলে, গ্যাসোলিনের 5 ভাগ, পেট্রোল আর গ্যাসোলিন কাছাকাছি।
পেট্রোল যে আমরা ইউজ করি, পেট্রোল গ্যাস, ওইটা আর গ্যাসোলিন পুরোপুরি অনেকটাই সেম। গ্যাসোলিন আচ্ছা এক প্রকার গ্যাস, তাহলে পেট্রোলের মধ্যে গ্যাসোলিন থাকে হচ্ছে 5 ভাগ, এরপর হচ্ছে পেট্রোলিয়ামের মধ্যে থাকে 2%, ন্যাপথা, ন্যাপথার মধ্যে থাকে 10%, ন্যাপথার মধ্যে থাকে 10%, আর হচ্ছে কেরোসিনের মধ্যে থাকে 13 ভাগ, মানে 13%। এরপরে কোন যৌগে কার্বনের সংখ্যা কয়টা? কার্বনের সংখ্যা মানে এর মান, যদি পেট্রোলিয়াম হয় তাহলে কার্বনের সংখ্যা আমার 1 থেকে 4 পর্যন্ত হতে পারে। পেট্রোলিয়াম এর ক্ষেত্রে আমার কার্বনের সংখ্যা 1 থেকে 4, পেট্রোলের ক্ষেত্রে 5 থেকে 10, ন্যাপথার ক্ষেত্রে 7 থেকে 14, কেরোসিনের ক্ষেত্রে 11 থেকে 16, ডিজেলের ক্ষেত্রে 17 থেকে 20, প্যারাফিন, মোম এগুলোর মধ্যে হচ্ছে 20 থেকে 30। আর পিচ, এটা হচ্ছে আমাদের পিচ, ওই যে রাস্তা ক্রিয়েট করার জন্য যেগুলো ইউজ করা হয় ওগুলা হচ্ছে আমাদের কার্বন সংখ্যা, ওটার যে সংকেতটা ওটার মধ্যে আমার কার্বন হচ্ছে 30-এর তুলনায় বেশি। এখানে আরো বেশি অনেক কিছু আছে, যেমন পেট্রোলিয়ামের কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত হতে পারে। পেট্রোলিয়ামের কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত হতে পারে। এটা কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা একটু বোঝার চেষ্টা করেন যে এই পেট্রোলিয়াম জিনিসটা এটা কোথায় ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম হচ্ছে এলপিজি নামে রান্নার কাজে, পেট্রোলিয়াম গ্যাস বাসায় নিয়ে আসি আমরা রান্না করার জন্য যে গ্যাসটা আমরা নিয়ে আসি, এই জিনিসটাই হচ্ছে আমাদের পেট্রোলিয়াম। মানে আমরা রান্নার কাজে যে গ্যাসটা ইউজ করতেছি এটাই হচ্ছে আমাদের পেট্রোলিয়াম, এলপিজি নামে পরিচিত, এলপিজি গ্যাস। আচ্ছা যাই হোক, আর স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায় সেটা আপনাদেরকে আমি একটু বলি। স্ফুটনাঙ্ক বলতে আর গলনাঙ্ক বলতে কি বোঝায়, মানে ওই পদার্থটার মধ্যে যতটুকু তাপমাত্রা প্রয়োগ করলে ওটা বাষ্প থেকে তরলে পরিণত হতে শুরু করে। বাষ্প থেকে মানে যতটুকু তাপমাত্রা প্রয়োগ করলে একটা বস্তুর উপর সেই বস্তুটা বাষ্প থেকে তরলে পরিণত হতে শুরু করে, সেটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পড়বেন কিন্তু কোথাও এটা পাবেন না। আর গলনাঙ্ক হচ্ছে মানে যে তাপমাত্রা একটা বস্তুর উপর প্রয়োগ করলে সেই বস্তুটা তরল থেকে বাষ্পে, মানে উল্টা। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে পরস্পরের বিপরীত। যে তাপমাত্রা একটা বস্তুর উপর পানির উপর প্রয়োগ করলাম, পানির উপর একটা তাপমাত্রা আমি প্রয়োগ করলাম যার কারণে ওই পানিটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়। আমরা যখন পানিটা চুলার মধ্যে দিই তখন ওই পানিটা কিছুক্ষণ জাল করার পর দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে কি অতটুকু আমাদের বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে কি পরিমাণ ওখানে তাপ দেওয়া হয়েছে, ওটা হচ্ছে 100°C। মনে রাখবেন পানির গলনাঙ্ক হচ্ছে 100°C। যখন 100° তাপমাত্রা ওই পানির মধ্যে দেওয়া হবে তখন ওই পানিটা আস্তে আস্তে কি হবে, বাষ্প হতে থাকবে। আর একটা বস্তু বাষ্প অবস্থায় আছে ওইটাকে শীতল করার জন্য বা তরলে পরিণত করার জন্য যতটুকু তাপমাত্রা প্রয়োজন ওইটা হচ্ছে ওই পদার্থের স্ফুটনাঙ্ক। তাহলে এই যদি পেট্রোলিয়াম হচ্ছে আমাদের একটা গ্যাসীয় একটা পদার্থ। এটা তো গ্যাস আমরা জানি, গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। এই পদার্থটাকে আমি তরলে পরিণত করতে চাবো, তাহলে আমার মিনিমাম এই 0 থেকে 20 এর মধ্যে আছে। এখানে এইভাবে লেখছে বইয়ের মধ্যে যে 0°C থেকে 20°C এর মধ্যে কোন একটা বল যদি আমি মানে একটা এই রেঞ্জের মধ্যে আর কি আমি একটা তাপমাত্রা যদি ওটার মধ্যে প্রয়োগ করি, সেক্ষেত্রে ওই গ্যাসটা আমাদের কি হবে, তরলে পরিণত হতে থাকবে। আমাদের যে স্বাভাবিক তাপমাত্রাটা আমরা ইউজ করি এটা হলো 25°C, কক্ষ তাপমাত্রা এটা বলা হয়।
এই 25°C তাপমাত্রা হচ্ছে সব থেকে ভালো, এর কম ভালো না, এর বেশিও ভালো না। 25°C তাপমাত্রা হচ্ছে মানুষের জন্য একদম পারফেক্ট। মানুষের জন্য একদম পারফেক্ট কোনটা? 25°C তাপমাত্রা। এর থেকে বেশি হলে কি হবে? গরম। গরমের দিনে আমার কি হয়, 40° পার হয়ে যায়, তখন গরম পড়ে যায়। আর এখন শীতের দিন, এখন কিন্তু আমাদের 14-15° পর্যন্ত আসতে পারে রাত্রে। যাই হোক, আমাদের নির্দিষ্ট হচ্ছে 25। এই 25 হচ্ছে আমাদের জন্য সব থেকে উত্তম, সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে 25। তাহলে এই তাপমাত্রা থেকে আর একটু ঠান্ডা করতে হবে। যখন এই আকাশে যে এই বায়বীয় পদার্থগুলো চলাচল করতেছে, দেখেন আমাদের যখন ঠান্ডা হয়ে যায় তখন কি তাপমাত্রাটা আর কমে আসে না? কারণ কি, ওই 0 থেকে 20-এর মধ্যে কিন্তু আইসা পড়ে। এই কারণে দেখেন উপর থেকে এই আমাদের বিভিন্ন কুয়াশা, বিভিন্ন শিশির আমাদের মাটিতে এসে পড়তেছে না। কারণ কি, এই তাপমাত্রাটার কারণে ওই পদার্থটা বাষ্প থেকে তরলে পরিণত হইতেছে, তরলে পরিণত হয়ে নিচে পড়তেছে। তাহলে একটা পেট্রোলিয়াম বা একটা গ্যাস, ওইটা হচ্ছে 0 থেকে 20°C মধ্যে হলে সেটা ওইটার ওই স্ফুটনাঙ্ক বলছে, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, মানে এই তাপমাত্রা ওই গ্যাস পদার্থটা তরলে পরিণত হবে। আর বলছে পেট্রোলের জন্য আমার তাপমাত্রা একটু বেশি লাগবে, সেটা হচ্ছে 21 থেকে 70°। এটা আমাদের বাহিরে রাখা যাবে না, কারণ বাহিরের তাপমাত্রা আমাদের যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমি একটু একটা জিনিস খুলে রাখলাম, সেক্ষেত্রে আমাদের পেট্রোলটা কি হতে পারে, তরলে পরিণত হয়ে যেতে পারে। এরপর হচ্ছে ন্যাপথা হচ্ছে, আচ্ছা, এই 21 থেকে 70°C এটা হচ্ছে যানবাহনের জ্বালানি। ওই যে আমরা বিভিন্ন সিএনজি বা ট্রাক বা বিভিন্ন যানবাহনের যে আমরা গ্যাস হিসাবে যেটা ইউজ করি, ওইটা হচ্ছে আমাদের পেট্রোল আমরা ওই কাজে ইউজ করি। এখন এটা হচ্ছে আমাদের কে 21 থেকে 70°C মধ্যে, 21 থেকে 70°C মধ্যে যদি হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের মানে ওইটা কি হবে, তরলে পরিণত হতে থাকবে। ওটা কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে, এ কারণে তরলে পরিণত হতে পারে না, গ্যাসীয় অবস্থায় থাকে ওইটা। এরপর হচ্ছে আমাদের ন্যাপথা, এটা হচ্ছে আমাদের আর একটু বেশি, 71 থেকে 120°C তাপমাত্রার প্রয়োজন হয়। এটা হচ্ছে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পের রাসায়নিক দ্রব্য, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরি করার জন্য, বিভিন্ন জ্বালানি তৈরি করার জন্য, এই সমস্ত কাজে আমাদের কি হয়, এই ন্যাপথাটা ব্যবহার হয়। এরপর হচ্ছে আমাদের কেরোসিন, অর্থাৎ আমরা যে বিভিন্ন বিমান, জেট বিমান আছে না, জেট ইঞ্জিন, ওইগুলার ক্ষেত্রে ওইগুলার জ্বালানি হিসাবে কেরোসিন ব্যবহার করা হয়। বিমানের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়, কেরোসিন ব্যবহার করা হয়, যেটা কার্বনের সংখ্যা হচ্ছে 11 থেকে 16, আর এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 121°C থেকে 170°C। এরপর হচ্ছে ডিজেল হচ্ছে আমাদের যানবাহনের জ্বালানি পিচ্ছিলকারক পদার্থ, দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। যাই হোক, এটার স্ফুটনাঙ্ক এখানে দেওয়া আছে 171 থেকে 270°C। আর প্যারাফিন মোম, এটা হচ্ছে টয়লেট্রিজ ও ভ্যাসলিন তৈরিতে, টয়লেট্রিজ মানে টয়লেট টিস্যু আমরা ব্যবহার করি। আর হচ্ছে ভ্যাসলিন, এই সমস্ত জিনিস আমরা চিনি। এই সমস্ত জিনিস তৈরি করার ক্ষেত্রে আমাদের এই প্যারাফিন মোম ব্যবহৃত হয়। আর এটাকে তরলে পরিণত করার জন্য কতটুকু তাপ দেওয়া লাগে, এটা হচ্ছে আমাদের 271 থেকে 340°C। এরপর হচ্ছে পিচ, ওই যে আপনাদেরকে একটু আগে বললাম যে পিচ কেন ব্যবহৃত হয়, ওই যে আমরা যে পিচ বলতে কোনটা, যে রাস্তা তৈরিতে যেটা ব্যবহৃত হয়, এটাকে বলা হয় পিচ। আর এটা হচ্ছে, এটাকে তৈরি করার জন্য কতটুকু তাপ দেওয়া লাগে, 340°C থেকে বা এর থেকে বেশি, তাহলে মিনিমাম 340°C তাপমাত্রা ওইখানে প্রয়োগ করতে হয়। সারাদিনই দেখবেন ওটা জাল পারতেই আসছে, সারাদিনই ওটার উপর বল প্রয়োগ করতেই যাচ্ছে ওরা, তাই করতে আসছে না, ওখানে 340° তাপমাত্রা ওখানে প্রয়োজন হয়। তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করলাম এতটুকু আপনারা বাসায় দেখবেন। এরপর আমি আর একটা ক্লাস নিব জৈব যৌগের উপরে, 2টা ক্লাস আমি নেই। এই 2টা ক্লাস
পদার্থের উপরে নিছি, রসায়নের উপরে তো নিতেছি, উচ্চতরের উপর নিছি। আপনারা একটু দেখেন, নিজেকে যাচাই করেন, এরপরে নিজেরা সিদ্ধান্ত নেন যে আসলে আমার কোনটা না আসলে নেওয়া উচিত। ওইভাবে আপনারা একটা বিভাগ নির্ধারণ করবেন। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।